টাকলা মুরাদ যাকে আমরা বলি, সেই টাকলা মুরাদ বক্তব্য দিয়েছেন যে তারেক রহমান বাস্টার্ড জারুদ সন্তান, জাইমা রহমান জারুদ সন্তান। আমি আজকে মনিরুজ্জামান ভাইয়ের মাধ্যমে বিএনপির ভাইদের প্রশ্ন করতে চাই, সেদিন আপনাদের হ্যাডম কোথায় ছিল? সেদিন আপনাদের এই পাওয়ার শক্তি সামর্থ্য কোথায় ছিল? সেদিন আপনারা কেন হামলা করতে পারলেন না? টাকলা মুরাদের চোখ তুলে নিতে পারলেন না? তাদের গাড়ি ভাঙতে পারলেন না? তখন আপনারা আপনাদের শক্তি দেখাতে পারেননি। আজকে আপনারা নিজেরা ক্ষমতার চেয়ারে বসে থেকে ক্ষমতার অপব্যবহার করে আপনাদের সমালোচনা করলেই তাদের গাড়ি ভেঙে দেবেন, চোখ তুলে নেবেন, তাদের উপরে। মনিরুজ্জামান মনির ভাই দাবি করছিলেন যে ছাত্র শিবিরের ভাইয়েরা হাতে অস্ত্র নিয়ে হামলা করেছেন। উনি একটা ভিডিও দেখালেন, আমি একটা ভিডিও দেখাতে চাচ্ছি, দেখা যাচ্ছে কিনা, যেখানে ছাত্র দলের ভাইয়েরা অস্ত্র নিয়ে, রামদা নিয়ে তারা প্রকাশ্যে হামলা করছেন। ছাত্র দল অস্ত্র নিয়ে, রামদা নিয়ে প্রকাশ্য ছাত্র শিবিরের উপর হামলা করছেন। এই যে ভিডিও আমি আপনাদের দেখালাম। আরেকটি বিষয় আমি একটু শেয়ার করতে চাই, যে বিষয়টি বললাম আমি যুব দলের নেতা নয়ন সাহেবকে নিয়ে, যিনি হাতের মধ্যে লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে, তার দল বলে লোকজনদেরকে নিয়ে, প্রশাসনকে সাথে করে নিয়ে যুব দলের নয়ন তিনি প্রকাশ্যে আজকে সেই আলিয়া মাদ্রাসাতে গিয়ে হামলার নেতৃত্ব দিয়েছেন। যুব দলের নয়ন তিনি অস্ত্র নিয়ে গিয়ে সেখানে গিয়ে ছাত্র শিবিরের উপরে, সাধারণ ছাত্রদের উপরে প্রশাসনের সহযোগিতায় হামলা করেছেন। অথচ মনিরুজ্জামান ভাই দাবি করলেন যে ছাত্র শিবির অস্ত্র নিয়ে আগে হামলা করেছেন। আমি গতকালকের বিষয় যেটা বললেন আমি শুরুতেই বলি, যে রংপুরের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সেখানে কিন্তু ছিল জুলাই প্রদর্শনী অনুষ্ঠান। সেই জুলাইয়ের প্রদর্শনী অনুষ্ঠানেতে প্রথমে গিয়ে কিন্তু ছাত্র শিবিরের উপরে ছাত্র দল বাধা দিয়েছেন, যেটা এখানে প্রচার করা যাবে না, এটা নামাতে হবে। তাহলে যেখানে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রাম করছেন জুলাই প্রদর্শনী, সেখানে গিয়ে ছাত্র দল হামলা করার মাধ্যমে কিন্তু এই বিশৃঙ্খলার সূত্রপাত হয়। এখন আমার তো জাতির মনে প্রশ্ন, যে জুলাই প্রদর্শনী প্রোগ্রাম এটা ছাত্র দল কেন সহ্য করতে পারছে না? জুলাইয়ের সাথে তাদের সমস্যাটা কি? জুলাই প্রদর্শনী হচ্ছে, এখানে তো বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, বিএনপির বিরুদ্ধে কোনো ভিডিও নেই, তারপরও তারা এটা কেন সহ্য করতে পারছে না? যার ফলশ্রুতিতেই কিন্তু এই বিশৃঙ্খলা আজকে আমরা দেখলাম সারা দেশে ছড়িয়ে পড়লেন। মনিরুজ্জামান ভাই আরেকটি কথা বলেছেন যে নাসির উদ্দিন ছেলেকে নিয়ে, যে নাসির উদ্দিন অত্যন্ত অভদ্র, তিনি উগ্র ভাষায় কথা বলেন, তারেক রহমানকে নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করেন। আমি মেনে নিলাম যে নাসির উদ্দিনের ভাষা অভদ্র, তিনি কটাক্ষ করে কথা বলেন, ভদ্র ভাষায় কথা বলতে পারেন না, এই জন্য আজকে আপনারা তার উপরে হামলা করছেন। এখন আমার প্রশ্ন, যে তারেক রহমান বা প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই কি তাকে আপনারা হামলা করবেন? এটা কি বৈধতা আছে যে তাকে হামলা করবেন, চোখ তুলে নেবেন, গাড়ি ভেঙে দেবেন? এই বৈধতা আপনারা পেলেন কোথায়? আমরা গত 17 বছরে দেখেছি স্বৈরাচার হামলা করবেন, এটা কি কখনো নীতি নৈতিকতার কথা হতে পারে? বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে যেই বালুর ট্রাক আপনারা 3 মাসে সরাতে পারেননি, আজকে সেই বালুর ট্রাক এনসিপির ছাত্রদের সামনে দাঁড় করিয়ে দিয়ে আবারও সেই বালুর ট্রাকের রাজনীতি, এটা দেখার জন্যই কি 24-এর অভ্যুত্থান হয়েছিল? নতুন স্বাধীনতার কথা আমরা স্বপ্ন দেখেছিলাম। সুতরাং এই সমস্ত কাজ কতটুকু নীতি নৈতিকতার সাথে হচ্ছে আমার মনে হয় এটা আপনাদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে। তিনি কথায় কথায় বলতে গিয়ে বললেন আজকে জামাত ইসলাম ইসলামের নাম বলে চলে, অথচ তারা সমকামী। অথচ গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে যেই ঘটনাটি ঘটেছেন, 2 জন কওমি মাদ্রাসার ছাত্র, যেনার একটা রোমে ছিলেন, আজকে আমরা দেখেছি, আপনারা হয়তোবা দেখেছেন অনলাইনে কালবেলা একটা সাক্ষাৎকার প্রকাশ করেছেন, সেখানেই 2 জন ছাত্র তারা সাক্ষাৎকার দিয়েছেন, যেদেরকে জোর করে ধরে, তাদেরকে অত্যাচার করে, অন্যায় অবিচার করে জোর করে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাদের দোষী বলে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আজকে সেটা অনলাইনে চলে এসেছেন। তাহলে একটা অভিযোগ পাওয়ার পরই সেটা নিয়ে আপনারা ট্যাগ লাগিয়ে রাজনীতি শুরু করবেন? আসলে নিজেদের যখন রাজনৈতিক এজেন্ডা থাকে না, যখন নিজেদের কর্মসূচি থাকে না, তখনই কিন্তু এইরকম ভাবে মানুষের ট্যাগ লাগিয়ে এগুলো রাজনীতি শুরু করা হয়। আজকে আপনি কথায় কথায় বলতে গেলে যে জামাত ইসলাম ইসলামের নাম দিয়ে চলে, তারা ধর্ষক, তারা এটা করছেন, তারা সেটা করছেন। আমি আপনাকে তাহলে আজকে বলি, আপনাদের যদি সৎ সাহস থাকে, জামাত ইসলামের এমপি গাজী নজরুল ইসলাম, যিনি নৈতিক স্খলনের ফলে জামাত ইসলাম তাকে বহিষ্কার করলেন, সেই সাতক্ষীরার এমপি, এমনকি তার এমপিত্ব বাতিল করার জন্য দরখাস্ত করা হয়েছে। তো বিএনপির বর্তমান যিনি প্রতিমন্ত্রী, পঞ্চগড় 1 আসন থেকে এমপি হয়েছেন ফরহাদ সাহেব, তার গোপন ভিডিও তো ভাইরাল হয়েছে। ওই জামাত ইসলামের এমপির চাইতেও তো ভয়াবহ ভিডিও আপনাদের এমপিদের লিঙ্ক ভাইরাল হয়েছে। মৌলভীবাজারের আর এক এমপির ভিডিও ভাইরাল হয়েছে। কোথায়? আপনারা তো তাদের বহিষ্কার করেননি।
আপনাদের অন্তরে যদি সৎ সাহস থাকে তাহলে জামাত ইসলামের মতো আপনাদের এমপিদেরকেও বাতিল করা উচিত, তাদের বহিষ্কার করা উচিত। আপনারা নিজেরা খুব বড় বড় কথা বলবেন। আমি মনে করি জামাত ইসলাম এই বাংলাদেশে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা মানুষ, আমি হুজুর হতে পারি, আমার মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, আমরা ফেরেশতা না। মানুষ বলতে ভুল অন্যায় হতেই পারে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার থাকার কথা ছিল জান্নাতে, ছোট্ট একটি ভুলের কারণে পৃথিবীতে আসতে হয়েছে। সুতরাং আদম সন্তান মানে ভুল ত্রুটি থাকবে, কেউ একেবারে ফেরেশতা না। কিন্তু আপনাকে দেখতে হবে আপনি ভুলটা কিভাবে নিচ্ছেন। আপনার দলের নেতা কর্মী নিতান্তই চাঁদাবাজি করবেন, ধর্ষণ করবেন, আপনি সেটার বিষয়ে কথা বলবেন না। আর জামাত ইসলামের যদি কোথাও একটি বিষয় প্রকাশ হয় সেটা নিয়ে কিয়ামত শুরু করে দেবেন। আসলে একটা কথা আছে যে সাদা জুব্বায় ময়লা ভরলে সেটা দেখা যায় বেশি, কিন্তু কালো কাপড়ে ময়লা ভরলে দেখা যায় না। জামাত ইসলামেরও যারা করে কর্মী সাথী সদস্য, জামাত ইসলামের যারা কর্মী রয়েছেন, যারা রোকন রয়েছেন, তারাও মানুষ। অবশ্যই ভুল ত্রুটি বিচ্যুতি মানুষ হিসেবে হয়, কিন্তু জামাত ইসলাম তাদেরকে প্রশ্রয় দেয় না। জামাত ইসলাম প্রমাণ করেছেন অন্যায়ের সাথে তাদের কোনো আপোষ নেই। বিএনপির যদি সৎ সাহস থাকে তাহলে তাদেরও উচিত তাদের এমপিদেরকে বহিষ্কার করা, তাদের দল থেকে বহিষ্কার করে দিয়ে তাদের এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা। আর আপনি কথাই কথাই বললেন যে জামাত ইসলাম হলেন মুনাফিক, মুনাফিকের মতো তাদের স্বভাব। অথচ আমরা বাংলাদেশে এই জাতি দেখতে পেরেছেন যে বিএনপি হলেন আত্মস্বীকৃত মুনাফিক। যে আপনাদের মন্ত্রী সালাউদ্দিন সাহেব নির্বাচনের আগে তিনি বললেন গণভোটে হ্যাঁতে ভোট দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে হ্যার পক্ষে ভোট চালেন। অথচ সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে প্রকাশ্য জাতির সামনে বক্তব্য দিয়েছেন যে আমরা গণভোটে হ্যাঁ ভোটে ভোট চেয়েছি, গণভোটে রাজি হয়েছি শুধুমাত্র নির্বাচন আদায় করে নেওয়ার জন্য। আমরা যদি রাজি না হতাম ডক্টর ইউনূস নির্বাচন দিত না। তার মানে তারা যে আত্মস্বীকৃত মুনাফিক এটা জাতির কাছে তারা নিজেরাই স্বীকৃতি দিয়েছেন, নিজেরাই স্বীকার করে নিয়েছেন। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মুনাফিকের আলামত হলেন তিনটি: কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। সুতরাং এই তিনটি বৈশিষ্ট্যই কিন্তু আজকে বিএনপির মধ্যে প্রমাণ হয়েছে, আজকে জাতির কাছে সেটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং আজকে আপনারা নিজেরা মুনাফিকি করে জামাত ইসলামকে যদি আপনারা মুনাফিক বলতে চান, এটা জাতি কখনো গ্রহণ করবে না। আর আজকে আলেম সমাজের কথা যদি বলেন, আপনি প্রশ্ন করলেন যে আমাকে কোন আন্দোলনে আপনি খুঁজে পান নাই, আপনি খুঁজে পাবেন না। যদি রঙিন চশমা পরে ঘোরেন আপনি কখনোই খুঁজে পাবেন না। আপনি বললেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজার তিনি মারা যাওয়ার পরে আপনি গিয়েছেন শাহবাগে। আমার সেদিন আগের দিনে মাহফিল ছিল জয়পুরহাটে। মহান আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লামা সাঈদীর জানাজায় সরাসরি উপস্থিত হওয়ার মতো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিলেন। আমি জয়পুরহাটে মাহফিল করে রাতেই রওনা করেছি, ফজর নামাজের সময় ঢাকায় পৌঁছেছি। কিন্তু যখন শাহবাগে যাওয়ার পরে হামলা হয়েছে, সেখান থেকে আল্লামা সাঈদীর লাশ নিয়ে মরদেহ নিয়ে যখন পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করেছেন, আমি সেখান থেকে রওনা করেছি। অনেক জায়গায় বাধার সম্মুখীন, হামলার পরেও পিরোজপুরে আল্লামা সাঈদীর যেখানে সরাসরি জানাজা হয়েছেন, আমি সেই জানাজায় উপস্থিত হতে পেরেছি। এটা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। এবং বাংলাদেশের আলেম ওলামা, আমরা যারা মুফাসসির ওয়াইজিন বক্তা মাঠে ময়দানে কথা বলি, এই বাংলাদেশে অসংখ্য জায়গায় আমি মাহফিলে এই জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে এইদিকে সিরাজগঞ্জ ঠাকুরগাঁও থেকে শুরু করে অন্তত 6 বার আমার গাড়িতে হামলা করে আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমাকে হামলা করা হয়েছে। সুতরাং আলেম ওলামা যারা জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে যেরকম স্বৈরাচার জুলুম করেছেন, মিথ্যা মামলায় যেরকম তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়েছেন, আলেম ওলামা যেরকম মেম্বারে শুক্রবারে জুমার দিনে কথা বলেছেন, এমনকি 24-এর গণ অভ্যুত্থানেও আলেম ওলামা মাঠে ময়দানে সামনের সারিতে দাঁড়িয়ে তারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদের পাশে ছিল। সুতরাং আমরা মাঠে ছিলাম না, আলেম ওলামা মাঠে ছিল না, তাদের কোনো অবদান নেই এটা যদি বলেন, নিঃসন্দেহে এটা অকৃতজ্ঞ হবে, এটা অস্বীকার করা হবে, এছাড়া আর কিছুই নয়।